হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম থেকে বেশ কয়েকটা অঙ্ক করে দেখাবো। তো এই অঙ্কগুলো সামনে যে পরীক্ষা আছে সেটা ফুড এসআই হতে পারে, পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, ইভেন ডাব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে সম্ভাব্য প্রশ্নই হতে পারে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে তোমাদের ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। তো প্রথম যে অঙ্কটা দেখো আজকে যেটা নিয়েছি সেটার ক্ষেত্রে কি বলছে যে দুটি সংখ্যার যোগফল 16 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক প্রায়শই আসে। তাহলে সেক্ষেত্রে এখানে কি দিয়েছে না দুটো সংখ্যার কি দিয়েছে না যোগফল দিয়েছে। ঠিক আছে, যোগফল কত দিয়েছে না 16 দিয়েছে এবং বিয়োগফল কত দিয়েছে না 12 দিয়েছে, এবং এক্ষেত্রে এদের গুণফল কত জানতে চেয়েছে। তো তোমরা সাধারণভাবে এই ধরনের অঙ্ক অনেকেই তোমরা কি করো না এক্স দিয়ে ধরে নাও, এক্স ওয়াই দিয়ে, যে ধরলাম দুটো সংখ্যা কত এক্স আর ওয়াই, তাহলে দুটো সংখ্যার যোগফল হলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 16, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 12, তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করে তোমরা তার গুণফল কত সেটা তোমরা বের করে নিতে পারো। কিন্তু এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারে কিন্তু এর জন্য একটা কি আছে না তার পদ্ধতিগত একটা ফর্মুলা দেওয়া আছে। সুতরাং সেই ফর্মুলা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, যে ক্ষেত্রে যে প্রশ্নে যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে সেখান থেকে 4টে জিনিস বের করা যাবে। তো সেটা কি কি দেখো, যদিও এখানে গুণফল বলেছি, আমি গুণফলের আগে দেখে নিই যে যদি বলে যে বৃহত্তম সংখ্যা কত বা বড় সংখ্যাটি কত, যদি বড় সংখ্যাটা বের করতে বলে বা ছোট সংখ্যা কোনটি সেটা যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না বড় সংখ্যাটা কিভাবে করব না যে যোগফল আছে যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই 2, তার মানে এক্ষেত্রে যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই হচ্ছে 2 হচ্ছে, সেটা যেটা বেরোবে সেটা হচ্ছে কি না বড় সংখ্যা। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 16 আর 12 কত হয়ে যাবে 28, 28 বাই 2, তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যাটি কত হয়ে যাচ্ছে না 14 হয়ে যাচ্ছে। আবার ঠিক দেখো যে ছোট সংখ্যাটা কত হবে না ছোট সংখ্যাটা হচ্ছে দুটোর যোগফল মাইনাস দুটোর বিয়োগফল ডিভাইডেড বাই 2, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না 16 থেকে 12 গেলে কত হবে 4, 4 ডিভাইডেড বাই 2, তাহলে ছোট সংখ্যা সেটা হচ্ছে কত না 2। তাহলে এক্ষেত্রে আমাদের এটাও প্রশ্ন আসতে পারে যে দুটি সংখ্যার যোগফল 16 বিয়োগফল 12 হলে বড় সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত বা সংখ্যা দুটি কত। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না এর যে ফর্মুলা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে বড় সংখ্যাটা কি না দুটি সংখ্যার যোগফল প্লাস দুটি সংখ্যার বিয়োগফল ডিভাইডেড বাই 2, তাহলে 16 প্লাস 12 বাই 2, তো সেক্ষেত্রে বড় সংখ্যাটি কত হয়ে গেল না 14 হয়ে গেল। আর ছোট সংখ্যাটা কত একই রকম, দুটি সংখ্যার যোগফল মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল, তার মানে 16 মাইনাস 12 বাই 2, তো সেক্ষেত্রে ছোটো সংখ্যা কত হয়ে গেল না 2 হয়ে গেল। এবার যেটা গুণফল বের করার ক্ষেত্রে, তো গুণফল বের করার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও ফর্মুলা দেওয়া আছে। গুণফল বের করার ক্ষেত্রে কী ফর্মুলা দেওয়া আছে না দুটি যোগফল গুণিতক কী আছে না যোগফল যেটা লিখলাম আমরা, যেটার ক্ষেত্রে যে দুটি সংখ্যার যোগফল প্লাস দুটি সংখ্যার বিয়োগফল, এটাকে নেবো আর কি নেবো না দুটি সংখ্যার যোগফল মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে না সংখ্যা দুটির গুণফল আমাদের বেরিয়ে যাবে, যেটা আমাদের প্রশ্নে এখানে চেয়েছে। তাহলে এক্ষেত্রে এটা কত হবে না 16 আর 12 কত হয়ে যাচ্ছে 28 গুণিতক 16 থেকে 12 গেলে কত হবে 4 ডিভাইডেড বাই 4, তাহলে 4 4 কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে দুটো সংখ্যার গুণফল কত যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল সেটা কত হয়ে গেল না 28 হয়ে গেল। তোমরা যদি দেখে নাও তাহলে সেক্ষেত্রে দেখবে যে দুটি সংখ্যার 16 মানে কত 14 আর 2 16, আর 14 থেকে 2 গেলে কত না 12, আর যদি 14 আর 2 হয় তাহলে দুটো সংখ্যার গুণফল কত না 14 2 28, যেটা আমাদের উত্তর বেরিয়ে গেছে বা যেটা প্রশ্নে বলেছিল যে এটার ক্ষেত্রে গুণফল কত না 28 হচ্ছে গুণফল। এছাড়াও আছে যে বর্গের পার্থক্য, ঠিক আছে, যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য যদি বলে দেয়, ঠিক আছে, তাহলেও সেক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারবো বর্গের পার্থক্য কী হবে না এটার ক্ষেত্রে আমরা কি করব না দুটোকে গুণ করব, দুটো সংখ্যার যোগফল গুণিতক দুটো সংখ্যার বিয়োগফল। বোঝা গেছে? যদি দেওয়া থাকে যে দুটি সংখ্যার যোগফল এত বিয়োগফল এত, আর যদি বলে যে ওই দুটি সংখ্যা তাদের বর্গের পার্থক্য কত হবে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি না দুটি সংখ্যার যোগফল গুণিতক দুটি সংখ্যার বিয়োগফল। তাহলে এখানে দুটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে 16 দেওয়া আছে, আর দুটি সংখ্যার বিয়োগফল কত দেওয়া আছে না 12 দেওয়া আছে। তাহলে দুটোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কত হবে 16 10 160 আর 32, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 192 হচ্ছে সঠিক উত্তর। তাহলে বুঝতেই পারলে তাহলে এখানে শুধু এইটুকুই যে যে দুটো সংখ্যা আছে তাদের
বর্গের যে পার্থক্য সেটা আমরা কি করব না দুটোকে যদি আমরা গুণ করে নিই তাহলে হয়ে যাবে। দুটো সংখ্যার যোগফল 16 আর বিয়োগফল 12, তাহলে 16 আর 12কে আমরা গুণ করে ফেললাম, তাহলে সেক্ষেত্রে কত হয়ে গেল না 192 হচ্ছে। যে দুটো সংখ্যা হবে সেই দুটো সংখ্যার ক্ষেত্রে কি হবে না তাদের বর্গের পার্থক্য হচ্ছে কত না 192। তাহলে বুঝতেই পারছো এই একটা প্রশ্ন থেকে কিন্তু 4টে হয়ে যাবে ফর্মুলা। যদি দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে সেখানে যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে বের করতে পারবো, ছোট সংখ্যা যদি বের করতে বলে তাহলেও বের করতে পারবো, যদি দুটো গুণফল কত হবে সেটাও আমরা বের করতে পারবো, আর যদি প্রশ্নে দেয় যে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত তাহলে সেটাও ক্ষেত্রে আমরা বের করতে পারবো। এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, সেই অঙ্কটাতে কি বলছে এখানে বলছে যে দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটি কত। তো গুণফল হচ্ছে 64 আর ভাগফল কত 4। গুণফল দিয়েছে 64, ঠিক আছে, আর ভাগফল যেটা দিয়েছে সেটা কত দিয়েছে না 4 দিয়েছে। এবার সংখ্যা দুটো কত জানতে চেয়েছে। তো সংখ্যা দুটো বলতে কি না একটা হচ্ছে বড় সংখ্যা আর একটা কী হবে না আর একটা হচ্ছে ছোট সংখ্যা। তো দুটো সংখ্যা, তো এটা থেকে এটারও একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে কোনো সংখ্যার দুটো যদি গুণফল এবং ভাগফল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার বড় সংখ্যা কী হবে আর ছোট সংখ্যা কী হবে সরাসরি দেওয়া আছে। বড় সংখ্যা কী হবে না √, সেক্ষেত্রে কী হবে না দুটো সংখ্যার যে গুণফল আছে সেটাকে আমরা কি করব না গুণ করে ফেলব, ঠিক আছে। আর ছোট সংখ্যার ক্ষেত্রে যেটা আছে না দুটো সংখ্যার যে গুণফল আছে সেটাকে আমরা কি করব তার ভাগফল দিয়ে আমরা ভাগ করে ফেলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে কি হচ্ছে বড় সংখ্যাটা কি হচ্ছে না দুটো সংখ্যার গুণফল, সেটাকে আমরা কি দিয়ে গুণ করব না দুটো সংখ্যার ভাগফল যেটা সেটা দিয়ে আমরা গুণ করে দেবো। আর যখন ছোট সংখ্যা বের করতে যাব সেক্ষেত্রে আমরা ভাগ করব কোনটাকে না দুটো সংখ্যার যে গুণফল আছে 64 সেটাকে আমরা দুটো সংখ্যার ভাগফল কত 4 সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 64 4-এ কত হয়ে যাবে না 256 রুটের মধ্যে, তো দুটোর মধ্যে থাকলে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 16 হয়ে যাবে। আর 64 যদি রুটের মধ্যে হবে তাহলে 16 4-এ 64, তাহলে কত হবে না এখানে 4 হয়ে যাবে। তাহলে বড় সংখ্যা যেটা সেটা হচ্ছে কত না 16 বা 16 এবং ছোট সংখ্যাটা হচ্ছে কত না 4। তাহলে বুঝতেই পারছো আগের যে অঙ্ক সেই অঙ্কের ক্ষেত্রে যোগফল এবং বিয়োগফল থাকলে 4টে জিনিস আমরা বের করতে পারলাম, সেটা হচ্ছে কি যে ছোট সংখ্যা কি বড় সংখ্যা কি এবং আর তাদের গুণফল কি এবং দুটি সংখ্যার বর্গের পার্থক্য কি। আর যদি সংখ্যাগুলোর মধ্যে গুণফল এবং ভাগফল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই বড় সংখ্যা এবং ছোট সংখ্যা আমরা বের করতে পারবো। সেটা কীভাবে না রুটের মধ্যে থাকবে দুটোর মধ্যে গুণফল গুণিতক ভাগফল, আর ছোট সংখ্যা করতে গেলে রুটের মধ্যে গুণফল ভাজিতক ভাগফল, তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। এবং এক্ষেত্রে বড় সংখ্যা কত বেরোলো 16 এবং ছোট সংখ্যা হচ্ছে কত 4। যদি তোমরা মিলিয়ে দেখো তাই গুণফল 64 কত 16 4-এ 64 এবং 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 4ই হচ্ছে। পরের অঙ্কটি দেখো কি বলছে এখানে না অঙ্কটিতে বলছে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত। তো 15 হচ্ছে তাদের ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি পরপর, তার মানে 1 2 3 বা 7 8 9 বা 10 11 12 পরপর তিনটে সংখ্যা তাদের যোগফল দিয়েছে কত না 15 দিয়েছে। এবার তাদের গুণফল কত বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে যোগফল দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কি করব যে সংখ্যাটা দেওয়া থাকবে তার এভারেজ আমরা বের করব। তিনটি সংখ্যা বলেছে তাহলে আমরা কি করব না 3 দিয়ে ভাগ করব। যদি 4টি সংখ্যা বলতো তাহলে 4 দিয়ে ভাগ করতাম, 5টা সংখ্যা বললে 5 দিয়ে আমরা ভাগ করতাম। তাহলে 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে যে সংখ্যাটা বেরোবে সেটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে বিজোড় সংখ্যা মানে কি এখানে 3টে সংখ্যা বলেছিল তো তার সংখ্যা হবে কি না মাঝের সংখ্যাটা হবে, ঠিক আছে। যদি 5 নম্বরে বলতো 5টি সংখ্যা তাহলে 5 দিয়ে ভাগ করতাম এবং যেটা বেরোতো সেটা মাঝখানে মানে কি 3 নম্বর, মানে তার বাঁ দিকে দুটো থাকবে ডান দিকে দুটো থাকবে। তো যেহেতু এখানে 3টে সংখ্যা বলেছে তাহলে যে সংখ্যাটা বেরোলো সেটা হচ্ছে কি না মাঝের সংখ্যা। মাঝের সংখ্যা যদি 5 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে না 4 হবে এবং শেষের সংখ্যাটা কত হবে না 6 হবে। বোঝা গেছে। তাহলে যেটার যোগফল দেওয়া ছিল কত দিয়েছে না 15 দিয়েছে এবং তিনটি ক্রমিক সংখ্যা মানে পরপর, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে যেটা বেরোলো সেটা হচ্ছে এভারেজ বা গড়। গড় কী হয় না ঠিক মাঝেরটাই হয়, তাহলে সেক্ষেত্রে যেটা বেরোবে সেটা হচ্ছে মাঝের সংখ্যা বা মধ্যবর্তী সংখ্যা। তাহলে 5 যদি মাঝের হয় তাহলে তার বাঁ দিকে 4 হচ্ছে প্রথম সংখ্যা এবং ডান দিকে 6 হচ্ছে লাস্টের সংখ্যাটা। তা তিনটে সংখ্যা বেরিয়ে গেল কত না 4 5 6। তুমি যোগ করে দেখবে 15 হচ্ছে কি না 6 5 11 আর 4 15। তাহলে এবার কি হয়েছে তাদের গুণফল জানতে চেয়েছে, তাহলে গুণফল জানতে এবার কী করবো 4 × 5 ×
ছয়, কত হবে 6 5 30, 30 আর 4 কত হয়ে যাবে, উত্তর আমাদের সঠিক কত হয়ে যাবে 120 হয়ে যাবে। অঙ্কটা দিয়েছে দেখো, অঙ্কটা খুবই ছোট, কিন্তু ছোট হলে কী হবে, অঙ্কটা WBCS পরীক্ষা মেন পরীক্ষা এসেছিলো। অঙ্কটাতে কী বলছে এখানে, যে 3-এর পরপর 3টি গুণিতকের সমষ্টি 72, সবচেয়ে বড় সংখ্যাটি কত। তো এখানে কি দিয়েছে না 72 দিয়েছে সমষ্টি, ঠিক আছে। তো বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত বা মাঝের সংখ্যাটি কত, যেটাই বলুক না কেন, আমাদের যদি অঙ্ক জানা থাকে তাহলে যে কোনো একটা বললেই আমরা করতে পারবো বা তিনটেও আমরা বলতে পারবো। সেটা বলছি কি, যে এখানে একটা জিনিস দিয়েছে যে 3-এর পরপর গুণিতক হতে হবে, তার মানে যে সংখ্যাগুলো হবে সেটা কিন্তু 3-এর মাল্টিপল বা 3-এর গুণিতক হবে। তো এখানে যেহেতু আমাকে কি যোগফল দিয়েছে, তাহলে আগে যেমন করেছিলাম যোগফল থাকলে সেক্ষেত্রে কটা না 3টে সংখ্যা বলেছে, তাহলে আমরা 3 দিয়ে আমরা ভাগ করে নেব, তাহলে সেক্ষেত্রে যেটা গড় বা এভারেজ যে সংখ্যাটা বেরোবে বা যেটাকে বলবো মাঝখানে যে সংখ্যাটা মিডল সংখ্যা, সেটা হচ্ছে কত না 24। তো 3টে তো, তাই না, গড় হলে 24, তাহলে 24-এর আগে একটা হবে আর 24-এর পরে একটা হবে, তাহলে মাঝখানের সংখ্যা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কত 24। এবার হচ্ছে কি না এর আগে একটা করতে হবে, পরে একটা করতে হবে। এমনি যদি ক্রমান্বয়ে সংখ্যা বলতো তাহলে 24-এর আগে কি লিখতাম 23 লিখতাম, এবং 24-এর পরে কি লিখতাম 25, এবং সেক্ষেত্রে উত্তর হতো 23 24 25। কিন্তু এক্ষেত্রে কিন্তু 23 24 25 করলে হবে না, তার কারণ প্রশ্নে বলছে 3-এর পরপর গুণিতক, মানে যে সংখ্যাগুলো হবে সেটা হচ্ছে 3-এর গুণিতক হতে হবে। 24 অবশ্যই 3-এর গুণিতক, 8 3 24, তাহলে 24-এর আগে 3-এর গুণিতক কী আছে না 21 আছে, আর 24-এর পরে 3-এর গুণিতক কী আছে না 27 আছে। তাহলে আমরা 3টে সংখ্যা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত 21 24 এবং 27। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে বড় সংখ্যাটি কত, তো এখানে বড় সংখ্যাটি হচ্ছে কত না 27 বা 27 হচ্ছে বড় সংখ্যা, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্ক খুবই ছোট, কিন্তু এই ধরনের ছোটো ছোটো অঙ্কও থাকে, এগুলো WBCS মেন পরীক্ষায় এসেছিলো। সুতরাং বুঝতেই পারছো যে অঙ্কগুলোর মধ্যে যদি তুমি জানো তাহলে খুব সহজে হয়ে যাবে এবং খুব কম সময় হয়ে যাবে। আগে যেটা করলাম, যোগ থাকলে যদি 3টে সংখ্যার যোগফল বলে তাহলে 3 দিয়ে ভাগ করবে, 4টে সংখ্যার হলে সেক্ষেত্রেও 4 দিয়ে করবে, 5টা সংখ্যা থাকলে 5 দিয়ে করবে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মাঝখানের সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা ছিল, কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা কেন না, সেটা বলছে যে যে সংখ্যাগুলো বেরোবে সেটা ক্রমান্বয়ে নয়, সেটা হচ্ছে কি ক্রমান্বয়ে হবে, তবে 3-এর গুণিতক হতে হবে। তাহলে যেটা মাঝখানের সংখ্যা পেয়ে গেছি 24, সেটা অবশ্যই 3-এর গুণিতক, তাহলে তার আগে 3-এর গুণিতক কী আছে 21, এবং 24-এর পরে 3-এর গুণিতক কী আছে 27। তাহলে সংখ্যা 21 24 27, যেহেতু বড় সংখ্যা বলেছে তাহলে 27, যদি ছোট সংখ্যা বলতো তাহলে 21 হয়ে যেত। তো তোমরা 3টেকে যোগ করে দেখবে কত হচ্ছে না 72, 7 4 11 আর 1 12, 2 হাতে 1, 2 আর 1 3, 2 5 আর 2 7। প্রশ্নটা সেটা দেখো, সেটাও খুব ছোট অঙ্ক। সেটা কি দিয়েছে, যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত হবে। তাহলে 120 দিয়েছে 3টের, ঠিক আছে, 120 3টের কী দিয়েছে না গুণফল দিয়েছে। আগে যেটা ছিল সেটা যোগফল ছিল, এটা কি দিয়েছে না গুণফল দিয়েছে, এবং চেয়েছে যে এদের যোগফল কত, মানে সংখ্যাগুলো যেগুলো বেরোবে 3টে সংখ্যা তাদের যোগফল কত। তো যখন গুণ দেবে এবং 3টে সংখ্যা বলেছে, তো 3টে সংখ্যা মানে কি যে সংখ্যাগুলো হবে 3 বার গুণ হবে। ধরো একটা বলছি যে কত না 3টে যদি বলে পরপর 2 3 4, তাহলে গুণ কি হবে 2 গুণিতক 3 গুণিতক 5, তাই তো, তবেই তো এই গুণফলটা এসছে। তাহলে এই ধরনের যখন থাকবে সেক্ষেত্রে কি করব না, যে সংখ্যাটা দিয়েছে যেহেতু গুণ কী হচ্ছে 3টে সংখ্যা হচ্ছে, তাহলে এটাকে আমরা কিউব রুট করব। কিউব রুট মানে কি 120-র কাছাকাছি কোন সংখ্যার কিউব হয়। তো আমরা জানি যে 4-এর হলে কত হবে 4 4 16 4 64, আর 5-এর ক্ষেত্রে কত হবে 5 5 25 5 125। তো 5-এর মানে 125-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে কত 120। তাহলে 5 যদি হয় 5 হচ্ছে কি হয়ে যাবে সেক্ষেত্রে মাঝের সংখ্যা, বাঁ দিকের সংখ্যা হবে 4, এবং ডান দিকের সংখ্যা বা বড় সংখ্যাটা কত হবে না 6 হবে। তাহলে আমরা কি করলাম, যখন আমাদের গুণফল দেবে যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটা কোনো সংখ্যার কিউব করলে যে হবে তার কাছাকাছি কী আছে। তো 120-র কাছাকাছি কী আছে 125, যেটা 5-এর কিউব করি আমরা, 5-এর কিউব হচ্ছে কত 125। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝখানে, আর বাঁ দিকে কী হবে যেহেতু পরপর বলেছে 4, এবং ডান দিকে কী হবে 6 হবে। তোমরা যদি দেখো তাহলে সেক্ষেত্রে কী হবে যে এদের যে গুণফল সেটা 120 হচ্ছে কি না, 6 5 30, 30 গুণিতক 4, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 120 হয়ে যাবে। এবার চেয়েছে যে এদের যোগফল কত, তো যোগফল কত হবে 4 + 5 + 6, তো কত হবে 6 5 11 আর 4 15 হচ্ছে এক্ষেত্রে উত্তর।
তো এটাও কিন্তু ছোট অঙ্ক, কিন্তু এটাও ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল, মেন পরীক্ষায় এসেছিল। সুতরাং বুঝতেই পারছো যে ছোট অঙ্ক মানে কিন্তু ছোট নয়, এই ধরনের অনেক ছোট অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। সেটা পিএসসি হতে পারে, ফুড এসআই বা মিসেলেনিয়াস যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হতে পারে। সুতরাং বুঝতেই পারছো যে যোগ থাকলে কি হবে এবং যদি গুণফল থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। তাহলে আমরা খুব সহজে করে ফেলতে পারবো যে কার কাছাকাছি কিউব আছে না 125-এর কাছাকাছি, তার মানে সেটা 5-এর হয়। তো 5 হলে সেটা যেটা বেরোবে সেটা হচ্ছে সবসময় মাঝখানে, আর বাঁ দিকে হবে 4 এবং ডান দিকে বা বড়টা হবে 6। আমরা মিলিয়ে দেখে নেব যে সত্যি সত্যি এদের গুণ করলে 120 হচ্ছে কিনা, তার মধ্যে তো মিলে যাবে। আর যদি দেখলাম যে ঠিকই আছে তাহলে এদের যোগফল চেয়েছে কত হবে না 4 + 5 + 6, তো উত্তর কত হয়ে যাবে না 15। এখন যে প্রশ্নটি দিয়েছে দেখো, সেই প্রশ্নটিতে কি বলছে যে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত। তো কত বলছে না 10 থেকে 50। এখন একটা জিনিস দেখো যে 10 থেকে 50 যে সংখ্যাগুলো আছে বলছে তাদের স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না। তো সেরকম যে সংখ্যা, এবং সেটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে, এবং তার কি হবে না তার বর্গ কত সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো আমরা প্রথমে দেখে নিই যে 10 থেকে 50-এর মধ্যে যে সংখ্যাগুলো যাদের স্থান পরিবর্তন করলেও মানের কোনো বা ভ্যালু কোনো চেঞ্জ হয় না, তার মানে সংখ্যাটা কী হতে হবে, তার মানে বাঁ দিকের সংখ্যাটা ডান দিকে যাবে এবং ডান দিকের সংখ্যাটা কী হবে না বাঁ দিকে আসবে, তবেই তো তাদের চেঞ্জ হবে না, তাই না, ভ্যালু চেঞ্জ হবে না। তো সেই ধরনের সংখ্যা 10-এর পর থেকে 50 কী হবে, তার মানে সংখ্যাগুলো কী হতে হবে, 1 হতে হবে। তো 1 হলে কী হবে, বাঁ দিকেটা ডান দিকে, ডান দিকেটা বাঁ দিকে এলো, তার কিন্তু ভ্যালু বা মান কোনো চেঞ্জ হবে না। তাহলে সেই ধরনের সংখ্যা কী আছে না 10, দেখো 10-এর পরে কী আছে না 11 আছে, দুটো সংখ্যা 1 হতে হবে। আর কোথায় আছে না 22 হতে হবে, 22 আছে। আর কি আছে 33 আছে, এবং আর কি আছে না 44 আছে। তার মানে সংখ্যা দুটো একই হতে হবে, তবে তারা যদি তাদের জায়গা চেঞ্জ করে তাহলে তার কিন্তু মান চেঞ্জ হবে না। 44 এই 4 বাঁ দিকে এলো কি ডান দিকে গেল, সেই 44ই থাকবে, এর কোনো মান চেঞ্জ হবে না। তো এই হচ্ছে 10 থেকে 50-এর মধ্যে আমরা 4টে সংখ্যা পেলাম, 11, 22, 33 এবং 44, যেগুলো স্থান পরিবর্তন করলেও তার মান পরিবর্তন হবে না। কিন্তু বলেছে সংখ্যাটি কি হতে হবে না প্রাইম নাম্বার হতে হবে বা মৌলিক সংখ্যা হতে হবে। তো মৌলিক সংখ্যা শুধুমাত্র হচ্ছে 11, 22ও মৌলিক সংখ্যা নয়, 33ও নয় এবং 44ও নয়, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এবার বলছে যে মৌলিক সংখ্যা তার বর্গ কত না 11-র আমরা বর্গ করে নেব, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 121 হচ্ছে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি দেখো, সেই প্রশ্নটিও ছোট, সেটা কি লিখেছে এখানে যে দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5-এর 12 হলে সংখ্যা দুটি কত। তাই যোগফল হচ্ছে কত না যোগফল হচ্ছে 10 আর তাদের অনন্যকের যোগফল হচ্ছে কত না 5-এর 12। এই হচ্ছে দুটো সংখ্যা দিয়েছে, এবং এক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার যে এখানে যে আনসারগুলো দিয়েছে 4টে আনসার দিয়েছে, সেটা হচ্ছে কত না একটা হচ্ছে 8 আর 2 দিয়েছে, আর একটা কত 6 আর 4 দিয়েছে, আর একটা দিয়েছে 7 আর 3, এবং আর একটা হচ্ছে কত না 9 আর 1 দিয়েছে। এটা দেওয়ার বা লেখার কারণ আছে, তার কারণ দেখো যে কিছু কিছু প্রশ্ন থাকে যেই প্রশ্নের ক্ষেত্রে আমরা সবসময় ফর্মুলা বা তার নিয়ম মেনে না গিয়েও সেটা যদি সরাসরি উত্তর থেকে যদি আমাদের খুব সহজে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর থেকে আমরা করে নেব। আমাদের হচ্ছে যে অঙ্ক সঠিক উত্তর হওয়া দরকার, ঠিক আছে, এবং কম সময়ে সঠিক উত্তর, সেটা আমি কিভাবে করলাম এখানে তার পোষে দেখাতে হবে না। সুতরাং এই যে প্রশ্ন থাকছে এখানে কি বলছে যে দুটোর যেটা সমষ্টি সেটা হচ্ছে 10 এবং তাদের অনন্যকের সমষ্টি। অনন্যকের সমষ্টি, অনন্যক ব্যাপারটা কি, অনন্যক যদি বলে যে কত না জাস্ট সংখ্যাটাকে উল্টে দিতে হবে। যেমন ধরো বলি যে যদি 2-এর 3 এর সংখ্যাটা অনন্য কী হবে না 2-এর 3 জাস্ট উল্টে দেবো, সেটা কত হচ্ছে না 3-এর 2। যদি বলে 4-এর 5 এর অনন্য কী হবে না 5-এর 4 হবে। যদি শুধু বলে এইভাবে যে সেটা কত না শুধু যদি 3 বলে 3-এর অনন্য কী হবে না 3 থাকলে এটাকে উল্টাবে কী হবে না ভাববো এর নিচে 1 আছে, তাহলে 3-এর 1, তখন এর অনন্য কী হয়ে যাবে না 1-এর 3। যদি বলে 6, তো 6-এর অনন্য কী হবে শুধু 6, তার মানে নিচে 1 আছে, তখন কী হয়ে যাবে 6-এর 1, তো এটা হয়ে যাবে কত না 1-এর 6। অনন্য হচ্ছে কি যে সংখ্যাটা আছে সেটাকে জাস্ট উল্টে দিলে হবে। তো তোমরা অনেক ক্ষেত্রে করো কি যে দুটো সংখ্যা আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে কী হবে না x + y হচ্ছে কত 10, আর অনন্য মানে কি x হচ্ছে কত, তাহলে 1/x + 1/y সেটা হয়ে যাবে কত না 5-এর 12। তো সেভাবে না গিয়ে আমরা সরাসরি
এই ধরনের যখন প্রশ্ন থাকবে সেটার ক্ষেত্রে কি করব না, সেটার ক্ষেত্রে সরাসরি আমরা উত্তর থেকে করলে আমাদের সুবিধা হবে। একটা টেকনিক তোমাদেরকে বলে দিই, যে যখন এই ধরনের দুটো সংখ্যার সমষ্টি এবং তাদের অনন্যকে সমষ্টি দেওয়া থাকবে, শুধুমাত্র খেয়াল রাখবে অনন্যকে সমষ্টি যেটা দেওয়া থাকবে তার নিচে যে ফিগারটা আছে, আমার উত্তরে যে ফিগারগুলো আছে সেইটার এলসিএম কোনটার সঙ্গে মিলছে। তার মানে এখানে দেখো উত্তর কিন্তু সবগুলোর ক্ষেত্রে 10ই থাকবে। 8 আর 2 10, 6 আর 4 10, 7 আর 3 10, 9 আর 1 10। সুতরাং এই নয় যে 10-এর ওই রকম নেই, সবগুলোই যোগফল কিন্তু 10। তাহলে কি বললাম না, নিচে যে অনন্যকে সমষ্টি থাকবে তার নিচে যে সংখ্যাটা থাকবে সেইটা উত্তর যেটা থাকবে তাদের কোথায় মানে এলসিএম হবে। এখানে কি আছে না 12 কোথায় এলসিএম, 8 আর 2 এর এলসিএম কত হবে 8 হবে, এখানে তো 8 নেই। 6 আর 4-এর এলসিএম কত হয়ে যাবে না, 6 আর 4-এর এলসিএম হচ্ছে কত 12। 7 আর 3-এর এলসিএম কত হবে, 7 3-এ 21 হবে। 9 আর 1-এর এলসিএম কত হবে 9 হবে। শুধুমাত্র 6 এবং 4 তাদের এলসিএম কত হবে 12 হবে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর কত না 6 এবং 4। একটি সংখ্যা হচ্ছে 6 এবং আরেকটি সংখ্যা হচ্ছে কত 4। তোমরা মিলিয়েও দেখতে পারো 6 আর 4-এর যোগফল কত হচ্ছে না 10 হচ্ছে। যদি অনন্য করি তাহলে 6 হলে কী হবে, একটা হচ্ছে 1-এর 6 আর একটা হচ্ছে কত 1-এর 4। তাহলে সেক্ষেত্রে কত হবে না এলসিএম তো 12ই হবে, ঠিক আছে। তাহলে এখানে উপরে কত হবে 2 হবে আর এখানে 3 হবে। তার মানে এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 5-এর 12, যেটা আমাদের দেওয়া ছিল। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে শুধুমাত্র খেয়াল রাখবে যে দুটো সংখ্যার যোগফল দিয়েছে এবং তাদের অনন্যকের যোগফল দিয়েছে। আমরা সংখ্যা দুটি কি দেখার জন্য অনন্যকের যোগফল যেটা দিয়েছে, যেটা আছে যে নিচের যে সংখ্যাটা উত্তরের যে সংখ্যাগুলো আছে তাদের কোন সংখ্যার এলসিএম নিচেরটা হবে, শুধু সেইটুকু আমরা দেখব, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো এখানে দেখলে সবগুলোর মধ্যে আমরা দেখলাম শুধুমাত্র 6 এবং 4 এলসিএম হচ্ছে কত 12। আমরা এইভাবে দেখব 8 আর 2-এর এলসিএম কত না 8 আর 2-এর এলসিএম হচ্ছে 8, তো এখানে 8 নেই। এখানে 7 আর 3-এর কত হবে প্রাইম নাম্বার, 7 3-এ 21 নেই। 9 আর 1-এর কত হবে 9, সেটাও নেই। তার মানে এই ক্ষেত্রে উত্তর কত 6 এবং 4। এরপরে যেটা দিয়েছে দেখো সেটাও খুব ছোট অঙ্ক। সেটা কি দিয়েছে এখানে বলছে 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225, তাহলে বড় সংখ্যাটি কত। তাহলে পরপর সংখ্যা বলেছে এবং তাদের সমষ্টি কত বলেছে না 225 বলেছে, এবং সেটা হচ্ছে কি না 5-এর গুণিতক হতে হবে, তাই না। সেটাই দিয়েছে যে কত না 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্য মানে যে সংখ্যাটা হবে সেটা 5-এর গুণিতক হতে হবে। তো তার মধ্যে বড় সংখ্যাটি কত, বড় বলুক ছোট বলুক যেটাই বলুক, যেহেতু 3টে সংখ্যা বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না 225কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করে বলবো। 3 7 21 আর 15, তাহলে 3 5 15, তাহলে যেটা 75 বেরিয়েছে সেই 75টা কত না 5-এর গুণিতক, এবং এই যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে কোথায় না মাঝখানের সংখ্যা। তাহলে তার আগের যে সংখ্যাটা হবে সেটা কত হবে না, সেটা যেটা হবে সেটা হচ্ছে 5-এর গুণিতক হতে হবে। তাহলে 75-এর আগে 5-এর গুণিতক কী আছে 70 আছে, এবং 75-এর পরে 5-এর গুণিতক কী আছে না 80 আছে। সুতরাং এক্ষেত্রে যে প্রশ্নে চেয়েছিল যে সেটা হচ্ছে কি না বড় সংখ্যাটি কত, তো বড় সংখ্যাটি এখানে কত হচ্ছে না 80 হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে। সুতরাং যেটাই বলুক না কেন, যদি বলতো যে ছোট সংখ্যাটা কত, তাহলে সেক্ষেত্রে আমরা করে দিতাম কত 70। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ যে যখন এই ধরনের সংখ্যা দেবে সেটা একটু ঘুরিয়ে দেবে, যে পরপর সংখ্যা হতে পারে, 3-এর গুণিতক হতে পারে, 5 দিয়ে বিভাজ্য এই ধরনের সংখ্যা হতে পারে। যেটাই দিক আমরা ভাগ করব, ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে মাঝখানের সংখ্যা, এবং সেটা সেভাবেই দেওয়া থাকবে যে এখানে যেটা বেরোলে দেখো সেটা কিন্তু 5-এর গুণিতক। সুতরাং তার আগের সংখ্যাটা কী হবে না 75-এর আগে বা 75 থেকে 5 বিয়োগ করলে কত যেটা হবে সেটা তার আগের নাম্বার, এবং 75-এর সঙ্গে 5 যোগ করলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে তার পরের সংখ্যা বা সেটা হচ্ছে বড় সংখ্যা। তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 80 হচ্ছে সঠিক উত্তর। তো এই প্রশ্নের ক্ষেত্রে কি বলছে দেখো, আমি এখানে লিখেছি যে বলছে এর একক স্থানীয় অঙ্কটি কত। তার মানে এককের ঘরে যে অঙ্কটি হবে সেটি তার মান কত সেটা আমাকে বের করতে হবে। তো এককের ঘরে মান, এটার জন্য আমরা একটা জিনিস আমাদের আগে ভিডিও আছে আমার, সেটা তোমরা দেখে নিও, প্লেলিস্টে দেওয়া আছে। তো এক্ষেত্রে কী হবে না 0, তারপর হচ্ছে কত না 1 5 6, এদের ক্ষেত্রে কি হবে না একই থাকবে, ঠিক আছে। তার মানে যে কোনো সংখ্যা 0 থাকলে তো ঠিকই আছে, 1 যদি হয় 1-এর পাওয়ার যত থাক না কেন সে সংখ্যাটা কত হবে এককের ঘরে একই হবে। 5-এর পাওয়ার যতই হোক না কেন তার ইউনিট বা এককের ঘরে কী হবে 5 হবে, এবং 6-এর ক্ষেত্রে তার পাওয়ার যতই হোক না কেন সেক্ষেত্রে তার ইউনিট বা এককের ঘরের সংখ্যা কত হবে 6 হবে। তাহলে 0 1 5 6 এগুলো বাদ দিয়ে আর কী থাকছে না 2 3 4 7 8 এবং 9,
এগুলোর ক্ষেত্রে কি করতে হবে না এগুলোর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা দেখে নিই যে প্রথমে কি আছে না প্রথমে হচ্ছে কি না 1। তো আমরা জানি যে এককের ঘরে যে সংখ্যাটা তার পাওয়ার যদি 1 থাকুক, 100 থাকুক, 200 থাকুক, 500 যেটাই থাক না কেন, এর যে এককের ঘরে যেটা হবে তার মান কত হবে না 1ই হবে। হয়ে গেল। ঠিক আছে, আর কি আছে না 2-এর ক্ষেত্রে পাওয়ার, 2-এর ক্ষেত্রে তো 2 মাত্র আছে, 4 দিয়ে ভাগ করার কোনো ব্যাপারই নেই, তাহলে 2-এর পাওয়ার 2 হলে কত হবে না 2 2 4 হবে এক্ষেত্রে। এবার 3-এর পাওয়ার 3, 4 তো হচ্ছেই না, তাহলে কত হবে 3 3 9 3 27। তাহলে শুধুমাত্র আমরা ডান দিকেরটাই নেব, 3 3 9 3 27 যদি 3-এর কিউব থাকে তাহলে কবে 3 3 9 3 27, তার মানে সেক্ষেত্রে কত হবে না 7 হবে। এবার 14-র পাওয়ার কত দিয়েছে না 4 দিয়েছে, বলে 14 4-এর ক্ষেত্রে কী আছে না 4 দিয়ে ভাগ করতে হবে, বলে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে না ভাগফল কী হবে এ ভাগশেষ কত হবে 0 হয়ে যাবে। তো 0 হলে কি হবে একটা জিনিস দেখো, এখানে যদি 14-র পাওয়ার যদি 5 থাকতো তাহলে কি হবে না 5কে আমরা 4 দিয়ে ভাগ করতাম, তাহলে 4 একে 4 ভাগশেষ কত হতো 1 হতো, তখন আমরা কি করতাম না 4-এর আমরা 1 নিতাম। যদি এখানে 6 থাকতো, 6 থাকলে কত হবে না 6 একে 6 4 একে 4, তখন কী হবে না ভাগশেষ 2 হতো, তখন আমরা ভাগশেষ 2 নিতাম। কিন্তু যে ক্ষেত্রে 0 হয়ে যাবে সেক্ষেত্রে পাওয়ার কত নিতে হবে না যেটা দিয়ে ভাগ করছি সেটাই নিতে হবে। তার মানে এক্ষেত্রে 4কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 0 হবে। তো 0 যখনই হবে সেক্ষেত্রে আমরা কি করব না সেখানে তখন আমরা যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটাকে আমরা নেব। তার মানে এক্ষেত্রে 4-এর পাওয়ার 4ই ধরবো। তো 4-এর পাওয়ার যদি 4 হয় তাহলে এককের ঘরে কত হবে না 4 4 16, 4 64, 64কে যদি আবার 4 দিয়ে করি তাহলে 256 হবে, বা সেক্ষেত্রে এককের ঘরে কত হবে না 6 হবে। 15-র পাওয়ার 5, বলে 15-র পাওয়ার 5 হোক, 25 হোক, 250 হোক, যাই হোক 15-র পাওয়ার যেটাই হোক না কেন 5-এর জন্য একই থাকবে 5 হবে, এবং 6-এর জন্য কি হবে না একই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা এককের ঘরে যে সংখ্যাগুলো হবে সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত না 1 4 7 6 আর কি আছে 5 6। তাহলে এগুলোকে যোগ করলে আমাদের হয়ে যাবে কত হচ্ছে না 6 5 11, 11 6 17, 17 7 24, 24 4 28 আর 1 29। তো আমাদের শুধুমাত্র এককের ঘরে কি হবে সেটা জানতে চেয়েছে, তো সেক্ষেত্রে কত হবে না 9 হচ্ছে সঠিক উত্তর। তাহলে বুঝতেই পারলে এখানে যেখানে আমরা 11 থেকে নিয়েছি আমি যে 11 12, এখানে 1-এর হলে কী হবে, 2-এর কী হবে, 3-এর কী হবে, 4-এর কী হবে, 5 6 এভাবে। তো আমরা একটা জিনিস শুধু খেয়াল রাখবো যে 0 1 5 6 এই সংখ্যাগুলো যখন থাকবে সেগুলোর ক্ষেত্রে কী হবে না সংখ্যাগুলো একই থাকবে, তার পাওয়ার যাই থাক না কেন। তো এগুলো বাদে বাকি যেগুলো থাকছে যে 2 3 4 আর কি আছে না 7 8 9, এগুলোর ক্ষেত্রে কি হবে যে পাওয়ারটা দেওয়া থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটাই শুধুমাত্র পাওয়ারে লিখব, এবং সেটার ক্ষেত্রে যেটা হবে সেটুকুই আমরা এককের ঘরে নেব। তো এক্ষেত্রে উত্তর আমরা দেখলাম কত হচ্ছে না 9 হচ্ছে সঠিক উত্তর। তো এখানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা নিয়ে নিচ্ছি যে একক স্থানীয় অঙ্কটি কত হবে। এখানে আগে যেটা করলাম সেটা একই রকম প্রায়। তো এক্ষেত্রে কি দিয়েছি না 25-এর পাওয়ার 6251, তারপরে 36-এর পাওয়ার 528 এবং 73-এর পাওয়ার কত দিয়েছি না 54 দিয়েছি। তো একটু আগে আমরা দেখলাম যে 25, তার মানে আমরা শুধুমাত্র দেখব কি না এককের ঘরে 5, এখানে দেখব 6 আর এখানে দেখব 3। তো আমরা দেখলাম যে কত আছে না 0 1 5 6 এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, একই থাকে। তার মানে এখানে 25 বা 5-এর পাওয়ার 6251 থাক যাই থাকে না কেন, এক্ষেত্রে তার এককের ঘরে কত হবে না 5ই হবে। এবার 6-এর ক্ষেত্রে একই হবে, 6-এর ক্ষেত্রে কত 528 আছে, তাহলেও সেক্ষেত্রে কত হবে না 6ই হবে। কিন্তু যেখানে 73 আছে, 3-এর পাওয়ার যেখানে 54 আছে, তো 3-এর ক্ষেত্রে কি হবে যে পাওয়ারটা আছে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 54কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 4 3 12, তো ভাগশেষ কত থাকবে 2 থাকবে। 2 থাকলে তাহলে সেক্ষেত্রে কী করব না 3-এর পাওয়ার আমরা 2 নেব। তো 3-এর পাওয়ার 2 মানে কত হবে 3 3 9, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে না এখানে 9 লিখব। তাহলে আমরা 25-এর ক্ষেত্রে পাওয়ার যা ছিল 5-এর জন্য 5 লিখলাম, 36-এর পাওয়ার যাই থাকে না কেন 6-এর জন্য 6 নিলাম, এবং 73 বা 3-এর পাওয়ার যেটা 54, তো 54কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ যেটা 2 থাকলো, 3-এর পাওয়ার আমরা সেটা লিখলাম, তাহলে 3 3 9। তো সেক্ষেত্রে এদের যে ইউনিট কত হবে এককের ঘরে না 9 6 15, 15 5 20। তো 20 হলে এটার ক্ষেত্রে আমার দরকার নেই, আমাদের ক্ষেত্রে দরকার শুধুমাত্র এককের ঘরে। তো সেক্ষেত্রে উত্তর আমাদের কি হয়ে যাবে না এতে উত্তর, এবং উত্তরটি হচ্ছে কত না 0। তো এখনকার যে অঙ্কটা দেখো সেই অঙ্কটা কি বলছি এখানে যে 67 2 বার 67 প্লাস 67কে 68 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে।
যখন এই ধরনের অঙ্ক থাকবে, অঙ্কটাকে আমি একবার লিখে ফেলছি, সেটা হচ্ছে কত না 67 এর পাওয়ার হচ্ছে কত 67 প্লাস 67, একে বলছে কত না 68 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে। তো যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে কি করবে না যেটা দিয়ে আমরা ভাগ করছি বা যেটাকে আমরা বলছি ভাজক, তো উপরে যে সংখ্যাটা যেটার পাওয়ার আছে বা ঘাত আছে সেটাকে এটা সমান করার চেষ্টা করবে। তাহলে এক্ষেত্রে আমরা 67 যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি না 68 মাইনাস 1 এর পাওয়ার আমরা করে দিচ্ছি কত 67 মাইনাস 67 যেমন ছিল তাই, তো এটাকে আমাদের 68 দিয়ে ভাগ করতে বলছে। তো এই অবস্থাতে আমরা কি করব না উপরে যখনই আমাদের 68 হয়ে যাচ্ছে এটার সঙ্গে মিলে যাচ্ছে, তো এটাকে আমরা কেটে দেব। তাহলে এখন কি থাকবে দেখো না উপরে থাকবে তাহলে -1, তার পাওয়ার কত থাকবে না 67 মাইনাস 67, এ নয় এগুলো হচ্ছে প্লাস 67, আর এখানে নিচে কত থাকবে না 68। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে মাইনাস যখন থাকবে এর যে পাওয়ার যেটা সেটা যদি জোড় সংখ্যায় থাকে তাহলে প্লাসে হবে, আর যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে। তো এখানে পাওয়ার কত আছে 67 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এক্ষেত্রে মাইনাসটা কী থাকবে মাইনাসেই থাকবে, তার মানে -1, তো 1-এর পাওয়ার যত হোক না কারণ 1ই হবে, প্লাস কত হচ্ছে না 67, তাকে ভাগ করছি কত না 68 দিয়ে ভাগ করছি। তো এরপরের যে সংখ্যাটা সেটা কত হবে 67 থেকে যদি 1 যায় তাহলে কত হবে 66/68। তো এক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হয়ে যাবে না ভাগশেষ যেটা সেটা হচ্ছে যেটা উপরে থাকবে সেটা, তো এক্ষেত্রে কত হচ্ছে না 66 হচ্ছে ভাগশেষ এবং 66 হচ্ছে উত্তর। তো যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে যেটা দিয়ে ভাগ করছি সেইটা আনার চেষ্টা করবে উপরে যেটার উপরে পাওয়ার আছে। তো এখানে 67-র উপরে যে পাওয়ার ছিল এই 67টাকে আমরা 68 আনলাম কীভাবে না 67 যেটা সেটাকে 68 মাইনাস 1 এভাবে আমরা লিখতে পারি। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন এভাবেই আনবে এবং লাস্টে যেটা উপরে থাকবে সেটাই তোমার উত্তর হবে বা সেটাই হচ্ছে ভাগশেষ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্বের উপরে আরেকটা খুব শীঘ্রই আমি ক্লাস নেব এবং সেই ক্লাসে বাকি যে ধরনের টাইপের অঙ্কগুলো আছে নাম্বার সিস্টেমের সেগুলো কভার করার চেষ্টা করব। তো আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তাদেরকে বলবো তুমি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখন আমি এই ধরনের কোনো ভিডিও তৈরি করব তার লিঙ্ক সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো আগামী পরীক্ষার জন্য। দেখা হবে পরের ক্লাসে।